মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর আরজিকর কাণ্ডের তৃতীয় শুনানি শীর্ষ আদালতে। আর তার ঠিক ৪৮ ঘন্টা আগে রবিবার ১৫ তারিখ আরও একবার উত্তাল হয়ে উঠল সারা রাজ্য। উত্তাল হয়ে উঠল মহানগরী কলকাতা। সকল কণ্ঠে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, আরজিকরের বিচার চাই। পাশাপাশি নতুন স্লোগান উঠে এলো, আরজি নয় দাবি কর। আর এর মধ্যে দিয়েই রবিবার কলকাতায় সংঘটিত হলো একাধিক প্রতিবাদ মিছিল। জুনিয়র ডাক্তারদের মহা মিছিল করুণাময়ী থেকে পৌঁছালো স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের চলা ধর্ণা কর্মসূচিতে। একই সঙ্গে সেই মিছিলে যোগদান করলো নার্সদের মিছিল। পাশাপাশি বেশ কয়েকটি নাগরিক সমাজের মিছিলও এদিন সেই একই মিছিলে যোগদান করার ফলে স্বভাবতই মিছিলটি হয়ে উঠল মহামিছিল। কিন্তু এই মিছিলের মধ্যে থেকেই শনিবার রাতে যখন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই দুজনকে ২ ঘন্টার মাথায় সিবিআই গ্রেফতার করে এবং রবিবার যখন তাদের আলিপুর আদালতে তোলার পর সিবিআইয়ের দাবি মতো ৩ দিনের হেফাজত পেল সিবিআই, তারপরেই এই গোটা আরজিকর কাণ্ড এবং তাকে কেন্দ্র করে দানাবাঁধা প্রতিবাদ অতিরিক্ত উৎসাহ পেল। আর সেই উৎসাহের মধ্যে দিয়েই শনিবার যখন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিবাদী আন্দোলনকারী এবং কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে গেল, তার মধ্যে দাঁড়িয়েই সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারি অতিরিক্ত বুস্ট পেল এই আন্দোলনে। তারই মধ্যে রবিবার কুণাল ঘোষ ফের সামনে নিয়ে এলেন নতুন একটি অডিও ক্লিপ, যাতে শোনা যাচ্ছে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের দল যখন শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যায় এবং তারপর দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় না এবং তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাড়ির বাইরে এসে তাদের কাছে আবেদন করেন মিটিংটা করার জন্য, তারপর তারা সেইখানেই রাত ৮টা নাগাদ আবারও মিটিং করে এবং সেই মিটিংয়ে তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন দ্বন্দ্ব প্রকাশ্যে আসে এদিন কুণাল ঘোষের প্রকাশ করা অডিও বার্তার মধ্যে দিয়ে, যা আমরা শুনতে পেয়েছি। আর এই সব নিয়েই হবে আলোচনা। পাশাপাশি সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এদিন আমি আশীর্বাদ দ্য ট্রুথে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা হচ্ছে সিবিআই যখন অবশেষে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো, সেই গ্রেফতারির পেছনে অন্যতম কাণ্ডারি কি সন্দীপ ঘোষের জন্য সরকারি চালক, অর্থাৎ সন্দীপ ঘোষের সরকারি গাড়ির ড্রাইভার। সেই নিয়েই হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের সেই যে কাজটা প্রত্যেক দিন করতে বলি সেই কাজটাই করতে বলবো। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর আপনার যুক্তিযুক্ত কমেন্ট অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। আর এই আলোচনা যেহেতু সম্পূর্ণটা শুনবেনই, এখনই একটা লাইক নিচে করে আলোচনায় এগিয়ে চলুন। তাহলে চলুন এবার বিস্তারিত আলোচনা আমরা করি। গত ৩৫ দিন ধরে কলকাতা তথা সারা রাজ্য আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল মিটিংয়ে উত্তপ্ত এবং টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন রাজ্যের কোথাও না কোথাও কোনো না কোনো জেলায় এবং আমাদের রাজ্যের মহানগর কলকাতা শহরে প্রত্যেক দিন কোনো না কোনো সংগঠন প্রতিবাদ মিছিলে হাঁটছে। সকলের কণ্ঠে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। যে জাস্টিস আশীর্বাদ দ্য ট্রুথের তরফে আমরাও চাই। শুধু আমরা না, রাজ্যের প্রত্যেকটা মানুষ ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়, রাজনৈতিক দল নির্বিশেষে চান। কিন্তু যারা গত 5 দিন ধরে আমাদের চ্যানেলের বিভিন্ন কন্টেন্ট শুনছেন এবং দেখছেন, তারা সম্ভবত একটি ধারণা পোষণ করেছেন যে আশীর্বাদ দ্য ট্রুথ সরকার পক্ষের হয়ে কথা বলছে। আর তাই জন্যেই যারা আমাকে এতকাল চটি চাটা বলে আসছেন, তাদের চটি চাটা বলা একেবারেই ন্যায্য। কিন্তু আমি আবারও ক্লিয়ার করিতে চাই, আশীর্বাদ দ্য ট্রুথ কোনো রাজনৈতিক দলের ধামাধরা নয় এবং একই সঙ্গে সরকারি দলেরও ধামাধরা নয়। আর তাই জন্যই আজকের আলোচনার মধ্যে দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠতে চলেছে একাধিক প্রশ্ন। আর সেই প্রশ্নগুলি চলুন এবার একে একে আলোচনার মাধ্যমে উত্থাপন করি।
প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনাই করব তা হচ্ছে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারি প্রসঙ্গে। শনিবার যখন প্রথম টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয় তার ঠিক 2 ঘন্টা পরেই সিবিআইয়ের তরফে গ্রেফতার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আর এই দুজনের গ্রেফতারির পরই রাজ্য জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে। প্রতিবাদী সাধারণ জনগণ থেকে প্রতিবাদী জুনিয়র ডাক্তারেরা একটা নতুন করে বুঝ পেয়েছেন তাদের এই আন্দোলনে। তারা সকল কণ্ঠে একযোগে রবিবার নিজেদের মিছিলে বলে উঠলেন তাদের এই ধর্ণা আন্দোলন কর্মসূচির চাপে পড়ে শেষ পর্যন্ত সিবিআই গ্রেফতার করলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আরজি করের কুখ্যাত ধর্ষণ এবং খুনের ঘটনার জেরে। কিন্তু প্রসঙ্গ হলো এদিন যখন সিবিআইয়ের তরফে আলিপুর আদালতে এই 2 অভিযুক্তকে পেশ করা হয় তখন সিবিআইয়ের তরফে সরাসরি বলা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই যে গ্রেফতার করেছে তার গ্রেফতারের অন্যতম কারণ তার বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন হিসাবে, একেবারেই কলকাতা পুলিশের কর্মী, সেজন্য গ্রেফতার করা হয়নি। পাশাপাশি সিবিআইয়ের তরফে দাবি করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ঘটনার দিন অর্থাৎ 9 অগস্ট আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, সেই সময় তিনি ছিলেন আরজি করের প্রধান সন্দীপ ঘোষের সঙ্গে ফোনে দফায় দফায় কথোপকথন চালান এবং তিনি প্রাথমিকভাবে ঘটনাস্থলে বিভিন্ন তথ্য প্রমাণ লোপাটের কাজে নামেন। আর তাই জন্যেই সিবিআইয়ের তরফে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন দুজনকে একই সঙ্গে হেফাজতে চায় সিবিআই, যার আসল কারণ এই 2 অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তারা। আর এরপরই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দাবি অনুসারে আলিপুর আদালতের তরফে দুজনকেই 3 দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়। কিন্তু এদিন এই প্রসঙ্গের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্দীপ ঘোষ, যাকে প্রথমে আরজি করে দুর্নীতির জেরে গ্রেফতার করা হলো, তাকে এতগুলো দিন পর শনিবার অবশেষে গ্রেফতার করা হলো আরজি করে কর্তব্যরত পিজি চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায়। কিন্তু প্রশ্ন হলো সিবিআই হঠাৎ কোন সূত্রে সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো? আসুন এবার তার উত্তর নেওয়া যাক। বর্তমান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে আমরা যে ক্লু পাচ্ছি, পাশাপাশি সিবিআইয়ের তরফে এই তদন্তের জেরে যে বিভিন্ন তথ্য উঠে আসছে, যা মোটামুটি সূত্র মারফত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে বর্তমানে রয়েছে, তাদের সঙ্গে কথা বলে আমি যে তথ্য জানতে পেরেছি তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। মূলত বর্তমান পত্রিকার প্রতিবেদন নিয়েই আজ আমরা তাই এখানে আলোচনা করব, কারণ সেটি একমাত্র আমার হাতে একটি জলজ্যান্ত এভিডেন্স। এবং বর্তমান পত্রিকার সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই ভিডিওটির পরে গিয়ে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে প্রতিবেদনটাও পড়ে নিতে পারেন। প্রতিবেদনে যা দাবি করা হয়েছে তা সত্যি চাঞ্চল্যকর। সন্দীপ ঘোষ সিবিআইকে জেরায় জানিয়েছিলেন সকাল 10টা নাগাদ তার কাছে প্রথমবার ফোন যায় হাসপাতাল থেকে। তারপর তিনি 10:30 নাগাদ হাসপাতালে পৌঁছান নিজের সরকারি গাড়ি ব্যবহার করে। এর মাঝে তিনি আরজি করের সুপার, ডেপুটি সুপার, টালা থানার ওসি সহ বিভিন্ন আধিকারিকদের ফোন করে ঘটনাটি জানান। আর এই জানাবার মধ্যে দিয়েই সকাল 10:30টায় সন্দীপ ঘোষ পৌঁছান ঘটনাস্থলে। কিন্তু এই ঘটনার জেরে সিবিআই এর তরফে সন্দীপ ঘোষের সরকারি গাড়ির চালককেও সিবিআই জিজ্ঞাসাবাদ করে। ইতোমধ্যে তার বয়ান রেকর্ডও করা হয়েছে। সে সিবিআইকে জানিয়েছেন ভোর 5:30 নাগাদ প্রথমবার স্যার অর্থাৎ সন্দীপ ঘোষ তাকে ফোন করে ডেকে পাঠায়। তাকে তিনি ফোনে বলেন বাড়ি থেকে তাকে পিক আপ করতে। এই সময় তিনি হাসপাতালে যাওয়ার পথে বেশ কয়েকজনকে ফোনে ঘটনাটি জানান বলে সরকারি গাড়ির চালক দাবি করেছে সিবিআই এর কাছে। শুধু তাই না, তিনি জানিয়েছেন তিনি গাড়ি নিয়ে যখন হাসপাতালে পৌঁছান তখন তিনি এমার্জেন্সি বিল্ডিংয়ের পিছনে গিয়ে গাড়িটি দাঁড় করান। সেখান থেকেই সন্দীপ ঘোষ গাড়ি থেকে নামেন এবং
পিছনের লিফট দিয়ে ঘটনাস্থলে নাকি পৌঁছেছিলেন। যদিও এ বিষয়ে প্রতিবেদনে প্রথমে দাবি করা হলেও আমরা যখন আপনাদের জন্য এই প্রতিবেদনের লিঙ্কটি কপি করে ডেসক্রিপশন বক্সে দেব, তখন দেখলাম বর্তমান পত্রিকার তরফে এই ছোট্ট কতগুলি লাইন সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে আর একটা বিষয় স্পষ্ট, বর্তমান পত্রিকার যে সাংবাদিক এই সূত্র মারফত খবরটি করেছেন তারও এর মধ্যে দ্বন্দ্ব রয়েছে, যার জন্যেই বর্তমান পত্রিকায় প্রকাশিত এই গোটা প্রতিবেদনটি নিজস্ব প্রতিনিধি বলে পাবলিশ করা হয়েছে। কিন্তু এবার প্রশ্ন উঠছে যে সন্দীপ ঘোষ যদি ঘটনার দিন ভোরবেলা 5টার সময় সরকারি গাড়ির চালককে ফোন করে তাকে বাড়ি থেকে পিক আপ করতে বলেন, তাহলে কেন সন্দীপ ঘোষ দাবি করছেন তিনি সকাল 10টার সময় প্রথমবার ঘটনার কথা জানতে পেরেছেন? আপনাদের হয়তো একটা কথা মনে আছে, এই ঘটনার তদন্তে যখন সিবিআই নামে তারপরই আরজি করে সেই দিন অর্থাৎ 8ই অগস্ট রাত থেকে যারা এমার্জেন্সি বিল্ডিংয়ে কর্তব্যরত ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তার মধ্যে প্রথম দফায় নার্সেরা কিছু বলতে চাননি, কিন্তু পরবর্তীকালে বেশ কয়েকজন নার্স সিবিআই এর সামনে কথা বলেছেন। আর সেই কথার মধ্যে দিয়ে সিবিআই প্রথম সন্দীপ ঘোষের গাড়ির চালকের সূত্র হাতে পায় বলে আমাদের তরফে যে সূত্রের সঙ্গে কথা বলা হয়েছে তার থেকে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে সিবিআই এর তরফে গাড়ির চালক এবং সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন ডাম্প করা হয়েছে, যাতে সূত্রের খবর সিবিআই জানতে পেরেছে যে গাড়ির চালক যে দাবি করছেন ভোরবেলা 5টার সময় তাকে স্যার অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ফোন করে ডেকেছিলেন এবং তিনি তার বাড়িতে 5:30 নাগাদ গিয়ে তাকে পিক আপ করে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের পিছনে গাড়ি নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন, তা কিন্তু জলের মতো স্পষ্ট হচ্ছে বলেই সিবিআই সূত্রে খবর উঠে এসছে। এবং সেই সূত্র ধরেই সন্দীপ ঘোষকে অবশেষে শনিবার গ্রেফতার করলো সিবিআই। শুধু তাই না, সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে সকাল 10টার সময় সন্দীপ ঘোষের মতে তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তার মাঝে তিনি বেশ কয়েকজনকে ফোন করেন। যে তথ্য সন্দীপ ঘোষও দিয়েছেন, যেখানে তিনি বলেছেন সুপার, ডেপুটি সুপার এবং টালা থানার ওসি এবং বেশ কিছু পদাধিকারীকে তিনি ফোন করেছিলেন। কিন্তু সিবিআই এর মতে তিনি তাদের ছাড়াও ফোন করেছিলেন শাসক দলের বেশ কিছু ঘনিষ্ঠদের। একই সঙ্গে তিনি ফোন করেছিলেন শাসক দল ঘনিষ্ঠ বেশ কিছু সরকারি আধিকারিকদের। কিন্তু এখান থেকেই প্রশ্ন, সেই শাসক দল ঘনিষ্ঠ আধিকারিকেরা কারা? প্রশ্ন, সেই শাসক দল ঘনিষ্ঠ নেতা নেত্রীরাও কারা? এবার এই সমগ্র বিষয় নিয়ে শনিবার যখন সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করলো এবং একই সঙ্গে গ্রেফতার করলো টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে, এখন দেখার 3 দিনের এই হেফাজতে তাদের মুখোমুখি বসিয়ে জেরার মধ্যে দিয়ে সিবিআইয়ের হাতে কি নতুন তথ্য উঠে আসে। কারণ 17 তারিখ সিবিআই শীর্ষ আদালতে যে ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সেই স্ট্যাটাস রিপোর্টও তারা মুখ বন্ধ খামেই জমা দিতে চলেছে। এদিন সিবিআই এর তরফে আলিপুর আদালতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ তোলা হয় তা হচ্ছে টালা থানার এই প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ঘটনার দিন বিভিন্ন এভিডেন্স লোপাট করার চেষ্টা চালিয়েছিলেন। পাশাপাশি তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সকাল 10টার সময় যেখানে তাকে সন্দীপ ঘোষ ঘটনার কথা জানিয়েছিলেন সেখান থেকে দাঁড়িয়ে 14 ঘন্টার পর গিয়ে কিভাবে তিনি এফআইআর দায়ের করলেন, তাও তা অস্বাভাবিক মৃত্যু মামলা। একই সঙ্গে এদিন সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে সকাল 10টার সময় যখন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে ফোন করেছিলেন সেই সময় তিনি জানিয়েছিলেন এক সংজ্ঞাহীন চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে, কিন্তু ততক্ষণে এমার্জেন্সি বিল্ডিংয়ের কর্তব্যরত চিকিৎসকেরা নির্যাতিতাকে মৃতা বলে ঘোষণা করে দিয়েছিলেন। তাহলে কিভাবে ঘটনার 14 ঘন্টা পরে গিয়ে আনন্যাচারাল ডেথের এফআইআর দায়ের হলো? অবশ্যই এই কেস ডায়েরির জটিলতা নিয়ে শুরু থেকেই কিন্তু শীর্ষ আদালতের বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে রয়েছে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ। একটা বিষয় বলতে আপত্তি নেই যে এই গোটা ঘটনায় অবশ্যই এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা হয়েছে।
পাশাপাশি ঘটনাস্থলে একসাথে অত মানুষ কী করে ঢুকে গেল, কেন ঘটনাস্থল সুরক্ষিত করা হলো না, তা নিয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। একই সঙ্গে প্রশ্ন উঠেছে কিভাবে টালা থানার তরফে 14 ঘন্টা পরে গিয়ে এফআইআর দায়ের করা হলো। আর এই সমগ্র ঘটনার মধ্যে অবশ্যই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সরাসরি সংযুক্ত। অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে আগামী 3 দিন এই ঘটনার মধ্যে নতুন আলো আসতে শুরু করছে বলেই আমাদের অনুমান। একই সঙ্গে 17 তারিখ দেখার সিবিআই এর তরফে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় শীর্ষ আদালতে, সেই স্ট্যাটাস রিপোর্টে নতুন কী তথ্য উঠে আসে। যদিও আদালতে হয়তো সেই স্ট্যাটাস রিপোর্ট পাঠ করা হবে না। একই সঙ্গে রাজ্য সরকারের তরফে যে পোস্টমর্টমের চালান এখনো পর্যন্ত দেওয়া হয়নি আদালতে, সেই চালান রাজ্য সরকারের তরফে আদালতে পেশ করা হয় কি হয় না সেদিকেও তো আমাদের সকলের নজর থাকবে। কিন্তু এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। তা হচ্ছে শনিবার যখন তৃতীয়বারের জন্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়েও তাদের বৈঠক ভেস্তে যায়, তারপরেই উঠতে শুরু করে নানান প্রশ্ন। ইতোমধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে তারা 8টা নাগাদ যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়ির বাইরে বেরিয়ে এসে হাত জড়ো করে অনুরোধ করেন, তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করেন। এরপর রাত 9টা নাগাদ তারা যখন সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস সরিয়ে রেখে, অর্থাৎ ভিডিও ফুটেজ তাদের সেই দিনই চাই, সেই কন্ডিশনও সরিয়ে রেখে আলোচনা করার জন্য, মানুষের স্বার্থে আলোচনা করার জন্য এগিয়ে আসেন, সেই সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচিব সরাসরি বৈঠক নাকচ করে দেন। তারা জানান মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ 3 ঘন্টার বেশি সময় তাদের জন্য অপেক্ষা করেছে, আর শনিবার তাই বৈঠক করা সম্ভব নয়, তাদের জন্য অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। চন্দ্রিমার এই বয়ানের পর তৃণমূলের অন্দরেই উঠেছে বেশ কিছু প্রশ্ন। তৃণমূলের একজন বর্ষিয়ান নেতার মতে চন্দ্রিমা ভট্টাচার্যের উচিত ছিল, একই সঙ্গে মুখ্য সচিবেরও উচিত ছিল যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যারা কালীঘাটে গেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃতীয়বারও বৈঠক করার উদ্দেশ্যে, তারা যখন সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন সরিয়ে দিয়ে শুধুমাত্র 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে রাত 9টা নাগাদ রাজি হয়েছিল, সেই তথ্য মুখ্যমন্ত্রীকে অবশ্যই জানানো উচিত ছিল। কারণ এত বড় ঘটনাকে কেন্দ্র করে যেভাবে রাজ্য জুড়ে মানুষের ক্ষোভ দিনের পর দিন বাড়ছে, তাতে করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করাটা অত্যন্ত জরুরি ছিল। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আরেকটি পক্ষের মত যে এই গোটা ঘটনার জেরে পরপর তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করবেন বলে দীর্ঘ ঘন্টা অপেক্ষা করেছেন, এবং তার জেরে তিনি এতটাই অপমানিত হয়েছেন এবং সেই অপমানের বোঝা কাঁধে তুলেই এবার তিনি কঠোর মনোভাবের দিকে হাঁটছেন। আর সেই প্রসঙ্গের মধ্যে থেকেই সরাসরি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন তিনি ভিলেন হলেন না নায়িকা হলেন তাতে তার কিচ্ছু বলার নেই। তিনি জানিয়েছেন শনিবার তার যেটা মনে হয়েছে তিনি সেটাই করেছেন, তিনি ঠিক করেছেন। কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে আরও একজনের ভূমিকা রবিবার উঠে এলো। তিনি হচ্ছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ রবিবার আরও একটি অডিও বার্তা সামনে নিয়ে এসছেন। অডিও বার্তা বলা ভুল হবে, সামনে নিয়ে এসছেন একটি রেকর্ড অর্থাৎ অডিও টেপ, যাতে শোনা যাচ্ছে শনিবার যখন জুনিয়র ডাক্তারেরা কালীঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে, এবং 8টা নাগাদ যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাত জড়ো করে মিটিং করার জন্য আবেদন জানিয়েছিলেন, তারপর তারা নিজেদের মধ্যে কথা বলেন। সেই কথোপকথনের মধ্যে একটা বড় অংশই আলোচনায় রাজি ছিলেন। এমনকি তাদের মধ্যে ভয়ও উঠে এসছে যে 17 তারিখ যদি শীর্ষ আদালতে তাদের এখনও কাজে না জয়েন করায়, এবং পাশাপাশি 3বার সরকার আলোচনায় বসতে চাওয়ার পরেও তারা যেহেতু আলোচনায় বসতে চায়নি, তার ফলে সুপ্রিম কোর্ট কোনো বড় পদক্ষেপ নিলে তারা কোনো একজন ব্যক্তিকেই এর দায়িত্ব নিতে হবে বলে বলেন। কিন্তু তিনিও স্পষ্ট বলেন যে শীর্ষ আদালতের তরফে তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া হয়নি। কিন্তু এক্ষেত্রে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা একটা ভুল করছেন। শীর্ষ আদালতের তরফে দ্বিতীয় শুনানির দিন অর্থাৎ গত বৃহস্পতিবার সাফ জানিয়ে দেওয়া হয়েছিল 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ পরের দিন বিকাল 5টার মধ্যে তাদেরকে কাজে জয়েন করতেই হবে, না করলে রাজ্য সরকার আইন অনুসারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন তাঁর সরকার জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। এমনকি শনিবার তিনি যখন স্বাস্থ্য ভবনের বাইরে গিয়ে ধর্ণা কর্মসূচিতে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথাও বলেন, তখনও তিনি জানান যে তার সরকার জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। আর এরপরই এই যে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেছিল, তাদের মধ্যেও এই বিষয় নিয়ে বেশ মতানৈক্য রয়েছে। যার জেরে প্রতিবাদী এক জুনিয়র চিকিৎসককে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন যে কুণাল ঘোষের মাথা খারাপ হয়েছে, তার কথায় রাজ্যের মানুষ খুব একটা পাত্তা দেয় না। তিনি জানান জীবিতে বিভিন্ন ধরনের মতামত উঠে আসে, কিন্তু সেই মতামতের মধ্যে থেকে একটা সিদ্ধান্তে পৌঁছানো হয়। তার মধ্যে কেউ পক্ষে থাকেন, কেউ বিপক্ষে থাকেন, এরই মধ্যে কেউ কেউ রেকর্ডও করে থাকতে পারেন। কিন্তু এক্স্যাক্টলি কে সেই জীবির কথাগুলি রেকর্ড করেছে তা খুঁজে বার করা অত্যন্ত দুষ্কর। আর এই সব নিয়েই বর্তমানে আরজিকর কাণ্ড কিন্তু আরও জটিল হতে চলেছে। এখন দেখার 17 তারিখ শীর্ষ আদালতে এই গোটা ঘটনার প্রেক্ষাপটে রাজ্য সরকারের তরফে চালান অর্থাৎ পোস্টমর্টমের আগে যে চালান লেখা হয় সেই চালান জমা দেওয়া হয় না। দেখার সিবিআই তার ফ্রেশ স্ট্যাটাস রিপোর্টে আদালতে কি জানায়। পাশাপাশি দেখার যে রাজ্য জুড়ে ইতোমধ্যে সরকারি মতে 32 জন মানুষ সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে বিনা চিকিৎসায় মারা গেছে। তার পরিপ্রেক্ষিতে এবার শীর্ষ আদালত জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদ ধর্ণা কর্মসূচি এবং কর্মবিরতি নিয়ে বিশেষ করে শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করার পরেও শীর্ষ আদালত এবার কোনো কঠোর পদক্ষেপ নিতে রাজ্যকে নির্দেশ দেয় কি দেয় না, সেই সব দিকেই নজর থাকবে আমাদের। নজর রাখুন আপনারাও। ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।